আম্মু, এক কাপ কফি দাও তো। আচ্ছা দিচ্ছি। আজ মনটা ভীষণ খারাপ, কারণ রিয়ার সাথে ব্রেকআপ হয়েছে। ওহ, আমার পরিচয় তো দেওয়াই হলো না। আমি অন্তর। আমি আব্বু আম্মুর একমাত্র আদরের ছেলে। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আর রিয়া হচ্ছে আমার জিএফ। রিয়ার সাথে ব্রেকআপ হয়েছে কারণ আমি নাকি ওকে সময়ই দিই না। আমি নাকি সোয়াইবের সাথে বেশি বেশি সময় কাটাই, তাকে ইগনোর করি, আরও কত কি। আমার আর রিয়ার 2 বছরের রিলেশন। তাই সে আমাকে বলেছে সোয়াইব আর তার মধ্যে একজনকে বেছে নিতে। তাই আমি সোয়াইবকেই বেছে নিয়েছি। কারণ প্রথমত ও আমার বেস্ট ফ্রেন্ড, দ্বিতীয়ত সে আমার পাশে সব সময় থাকে, আর রিয়ার আগে সে আমার জীবনে আসেছে। তাই আমি সোয়াইবকেই বেছে নিই। যখনই আমি বিপদে পড়ি, ওই হারামিটাই আমাকে বাঁচায়। আর এই মেয়ের জন্য নাকি আমি এত বছরের বন্ধুত্ব ভাঙবো। ও হ্যাঁ, বলাই হয় নাই, আমি আর সোয়াইব একসাথেই পড়ি বর্তমানে। তারপর আম্মু কফি নিয়ে আসে। আমার আবার বদ অভ্যাস, মন খারাপ হইলেই কফি খাই। তো কি নিয়ে মন খারাপ তোর? কই মন খারাপ, আমি ঠিক আছি। হুম। তুই আমারে বুঝাস তাই না? ছোটবেলা থেকে তোকে চিনি। তোর যখনই মন খারাপ হবে তুই কফি চাইবি আর নদীর পাড়ে যাবি। দেখলে তো, মায়ের থেকে কিছু লুকানো যায় না। আল্লাহ কেন যে এই সুপার পাওয়ার আম্মুদের দেয়। আর হ্যাঁ, অনেকে আবার অভ্যাসটা নিয়ে হাসাহাসি করবে, কিন্তু সবার চয়েস আর সব কিছু একই রকম হয় না। আম্মু, প্লিজ বাদ দাও, ভালো লাগছে না। আচ্ছা বাদ দিলাম। এই বলে আম্মু চলে যায়। বিকেলবেলা চিন্তা করলাম আর আমি সোয়াইবের ফোন দিই। ফোন দেওয়ার পর, হ্যালো সোয়াইব। হ্যাঁ বল। কই তুই? আমি বাসায় কেন? নদীর পাড়ে যাবি? ওকে, আমি বাইক নিয়ে বাসার নিচে আসতেছি। সোয়াইব বুঝে গেছে আমার মন খারাপ। তারপর আমি আমার মোবাইলটা নিয়ে বাড়ির সামনে দাঁড়ালাম। কিছুক্ষণ পর সোয়াইব হাজির। আর আমি উঠ। তারপর দুজনে নদীর পাড়ে গেলাম। আসলে নদীর পাড়ে আসলে কেন জানি অনেক ভালো লাগে। তাই যখনই মন খারাপ হয় তখনই আসি এই জায়গায়। সেখানে গিয়ে এবার বল, মন খারাপ কেন? সব খুলে বললাম, কারণ হারামির থেকে কিচ্ছু লুকাইতে পারবো না। ওই সেমরির জন্য মন খারাপ করে বসে থেকে লাভ নেই। যে তোর জীবনে আসার সে আসবেই, আর যে যাওয়ার সে যাবেই। তাই মন খারাপ করে লাভ নাই। আচ্ছা চল, আজাদ স্যারের বাসার ওইদিকে যাই। ওকে, এখানে ঘাপলা আছে, আগে আগে দেখো হোতা হে কেয়া। তারপর আসাদ স্যারের বাসার দিকে গিয়ে গেছি। কিছু জিনিস আমাদের দিকে তাকায় আছে, মানে স্যারের বাসার কিছু ফল গাছ আছে, যা দেখে আমি আর সোয়াইব লোভ সামলাতেই পারি নাই। মিশন শুরু। শালা সোয়াইব আমারে গাছে উঠাই দিছে। শালা নিচে থেকে ফল নিচ্ছে। কোথায় থেকে স্যার বাঁশ হাতে নিয়ে হাজির। স্যার আমারে বাঁশ দিয়ে নিচ থেকে খোঁচাচ্ছে। নিচে তাকায় দেখি স্যার, সাথে সাথে পা পিছলেই ধপাস। আমার কোমর গেল রে। আমার পড়ে যাওয়া দেখে সোয়াইব হাসতে হাসতে শেষ। ওই হারামি, গাছ থেকে পড়ে একবার হাত ভাঙছস, আক্কেল হয় নাই? কি মনে করেছেন? হ্যাঁ, স্যার আমারে মারবে? আরে স্যারের সাথে আমার আর সোয়াইবের খাতিরে আছে। বলতে গেলে আমাদের আরও একটা বেস্ট ফ্রেন্ড। তোরে বলছি ফল খাবি, খাইস, গাছে উঠিস না। এত বড় বাঁশ রাখলাম, দেখিস নাই? ধুর মিয়া, লেকচার পড়ে দিয়েন, আগে ওঠান আমারে। ও মা গো, গেলাম। আমার কোমর গেল। যে আমারে নিয়ে হাসবো তার সাথে ও সেম কাহিনী হইব, এই বলে দিলাম। তারপর সোয়াইবার স্যার মিলে আমাকে স্যারের বাসায় নিয়ে যায়, আর স্যার বাইরে গিয়ে আরও কিছু ফল নিয়ে আসে। তারপর শুরু হলো আড্ডা। অন্তর, তুই শুধরাবি না? কতবার বলছি বাদরামি কমা। স্যার, এর আজ মন খারাপ, তাই একটু দুষ্টুমি করলাম। ও করতে চায়নি, আমি জোর করেছি। মন খারাপ মানে? সোয়াইব স্যারকে সব খুলে বলে। আসলে স্যার মুখে বলি, কিন্তু পড়াই আমাদের বেস্টু। তারপর স্যার আমার মন ভালো করার জন্য সোয়াইবরে বলে, সোয়াইব, তোর চূর্ণির জিএফ এর কি খবর? স্যার, চূর্ণি বলবেন না, বরং ডাকাত, বাটপাট, চিটার, শয়তানিও বলবেন। আল্লাহ গো, কি টাইপের জিএফ দিল আমারে। আপনারা মনে করতেছেন
আসলে সোয়াইব কেন তার জিএফ রে এইসব বলতেছে? তাহলে শুনুন, এই মেয়েটা খুবই ডেঞ্জারাস। আমাদের মতো হারামিরে পকেটে ঢোকায় রাখে। ওর সম্পর্কে জানতে হলে ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগবে। আজ থেকে 1 সপ্তাহ আগে আমি সোয়াইব স্যার আর সাথে ভাবি এবং নেহা, মানে সোয়াইবের গার্লফ্রেন্ড, বিয়েতে যাই আমরা। কনেপক্ষ যার বিয়েতে যাই সে আমাদের 3 জনের ফ্রেন্ড লামিয়ার বিয়েতে। বিয়ে মানে অন্যদের জন্য হাসি খুশি মোমেন্ট, আর আমাদের জন্য চুরি কারবারি চালানোর সময়। বিয়ে বাড়িতে চুরি চাকারি হয় তা তো জানেনি। নেহা লামিয়ার সাথে কথা বলতেছে। দোস্ত, কাজ শুরু করি। মিশন স্টার্ট। আমি আর সোয়াইব মিলে বিয়ে বাড়ি থেকে 2 জনে 2টা গ্লাস চুরি করি। গ্লাসগুলো কিন্তু সেই। তারপর গ্লাসগুলো কই রাখবো বুঝতেছি না। আসলে আমার আর সোয়াইবের এটা নিত্যদিনের কাজ। বিয়ে বাড়ি গেলে কিছু না কিছু চুরি করি। তখন মনে পড়ল স্যার ব্যাগ আনছে। ব্যাস, আমরা আমাদের গ্লাসগুলো স্যারের ব্যাগে রাখি। তারপর ভদ্র মানুষের মতো চলাফেরা করি। এমন ভান করেছি মনে হয় আমরা কিছুই করি নাই। আমাদের মতো ভদ্র দুনিয়াতে খুঁজলেও পাইবেন না। তারপর শুনি বর আসছে। তাতে আমাদের কি, ছেলেরা তো আর গেটে যাবে না। তাই আমি আর সোয়াইপ প্ল্যান করতেছি বরের জুতা চুরির। আসলেই লামিয়ার লাভ ম্যারেজ, আর আমরাই লামিয়ার রিলেশনে হেল্প করি। ছেলেটার নাম রবিন। তার সাথে আমরা ফ্রেন্ডলি বিহেভ করি, তাই তার সাথে মজা করার প্ল্যান করি। বর গেট দিয়ে ঢুকে স্টেজে বসেছে। তারপর বিয়ে শেষ, আমরা খাবার খাচ্ছি। আমি আর সোয়াইব তো দমিয়ে গিলতেছি। খাওয়া শেষ, তারপর জুতো চুরি করতে যাবো তার আগেই শুনি বরের জুতা চুরি হয়ে গেছে। মেজাজটা যে খারাপ হয়ে গেল। মনে করেছিলাম কিছু ইনকাম করবো আর একটু ফাজলামিও করবো, কিন্তু কোন শয়তানে আমাদের ইনকামের 12টা বাজাইছে। মন খারাপ করে 2 জনে বসে আছি। তারপর খেয়াল করলাম নেহা দুলাবাড়ির থেকে টাকা আদায় করতেছে, কিন্তু বুঝলাম না কি জন্য। পরে যখন জুতা দেখি আমি আর সোয়াইপ শালা আমাদের পেটে নেহার লাথি দিচ্ছে। তারপর খুশি হলাম, যাক নেহার থেকে কিছু আদায় করবো। নেহার কাছে যাই। একাই সব টাকা খাবি নাকি আমাদের কিছু দে? দাঁড়া দিচ্ছি। নেহা পার্স থেকে 2টা 10 টাকার নোট বের করলো আর আমাদের দিল। আমার আর সোয়াইবের মেজাজটা খারাপ হয়ে গেল। এটা কি হইলো? কি হইলো মানে তোদের কমিশন দিলাম আর কি। মাত্র 10 টাকা। তবুও তো দিলাম, মনে হয় এটা বেশি হয়ে গেল তোদের জন্য। ধর, লাগবে না তোর টাকা বলে টাকা দিয়ে চলে আসলাম। তারপর কনে বিদায়ের পরে স্যার আমাদের বলছে তাদের বাসায় যাইতে, তাই স্যারের বাসায় গেলাম। পরে মনে পড়ল গ্লাসের কথা, তাই আমি আর সোয়াইপ ব্যাগ খুলতেছি। ব্যাগ খুলে 2 জনে হয়ে গেছি, কারণ সেখানে শুধু 2টা গ্লাস না, 5টা গ্লাস এবং চকলেটের বক্সও আছে। আমি সোয়াইবরে বললাম, হারামি, তুই কি এই কোকাম করলি? আমি করি নাই, আমরা তো 2 ঘন্টা গ্লাস নিলাম। তাহলে এইগুলো এখানে কেন? খবরদার ব্যাগে হাত দিবি না। ব্যাগটা কি তোমার শ্বশুরের? আমার তো ছেলেই নাই, তো শ্বশুর কেমনে হইলাম? ওই, আমার আব্বা এমন ব্যবহার করে না। সেখানে আমার জিনিস আছে। তার মানে এত বড় ডাকাতি সে করেছে? আল্লাহ গো, এটা কোন টাইপের মেয়ে রে বাবা, পুরাই ডাকাত। তুই এত বড় ডাকাতি করলি কখন? এটা কিভাবে করলা তুমি? যে স্কুলে তোমরা এই সকল কিছু শিখেছো ওই স্কুলের প্রিন্সিপাল আমি। তোমরা যখন চুরি করতেছো তখন আমি দেখছি, তাই আমিও কাজ ছাড়ছি আর কি। তোমরা যখন জুতো চুরির প্ল্যান করতেছো তখনও আমি শুনিনি, পরে আমি জুতা চুরি করি। আমি আর সোয়াইব কি করবো, আমরা হয়ে গেলাম। আল্লাহ, এই মায়াটার বিচার করো, আমাকে জীবন তেজপাতা করে দিছে। আরে এটাতেই অবাক হয়ে গেলি নাকি? আরেকটা কাজ করেছি তো। আর কি কুকাম করলি? আগে তো তুই দুজনের মানি ব্যাগ চেক করতো। আমি আর সোয়াইব মানি ব্যাগ চেক করতেছি। আমার আর সোয়াইবের মাথায় হাত। আমাদেরও ছাড়ে নাই, আমাদেরও লুট করে ফেলেছে। আমার 2000 আর সোয়াইবের 1500 মারি দিছে। কি আর কমো, কিছুই বুঝি নাই।
স্যার কাহিনী দেখে হাসতেছে আর বলতেছে, সোয়াইব সেই জিনিস পাইছস একদম সেম টু সেম। সরি, একটু বেশি পাইলি। ভাবিও হাসছে। আমার আর সোয়াইবের কান্না করার মতো অবস্থা। কিন্তু আর যাই বলি না কেন, মেয়েটা যতই শয়তানি করুক না কেন, বন্ধু আর ভালোবাসার মানুষের ঠিক খেয়াল রাখে। বর্তমানে আমরা আড্ডা দিচ্ছি, তখনই আমি বলে উঠি, আমি চাইতেছি এখান থেকে চলে যাব, মানে কি? কই যাবি তুই? অন্য কোথাও পড়ব, কিন্তু এখানে না। ওকে চল, চট্টগ্রাম যাব। যাব মানে? তুই কি আমার সাথে যাবি? হ্যাঁ, যেখানে অন্তর সেখানে। ঠিক আছে, তোদের যা মন চাই কর, কিন্তু অন্তর যা হয়েছে ভুলে যাওয়ার চেষ্টা কর। হ্যাঁ, এই জন্যই এখান থেকে চলে যাব। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়ি চলে যাই। গিয়ে নাস্তা করি আর দেখি আব্বু আছে, আম্মু আছে। আব্বু, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আব্বু, আম্মু, আমি চাচ্ছি আমি চট্টগ্রাম পড়াশোনা করব। বাবা বলছিস কি তুই? হ্যাঁ আম্মু, আমি এখানে থাকলে আমার পড়াশোনা হবে না। হঠাৎ এইরকম সিদ্ধান্ত? আমার এলাকাটা ভালো লাগে না, আর অনেক দিন ধরেই তো এই এলাকায় আছি, তাই অন্য কোথাও পড়তে যাচ্ছি। তোকে ছাড়া কিভাবে থাকবো? দেখ বাবা, তুই আমাদের একমাত্র সন্তান, তাই আমি তোকে যেতে দেব না। প্লিজ আম্মু, আমি তোমাদের কাছে তো কোনোদিন কিছুই চাইনি, আজ চাইতেছি, প্লিজ রাজি হয়ে যাও। অনরের মা, ও যেতে চাইছে, যেতে দাও তো। ছেলেটা আজ কিছু চাইছে, সেটা মানা করতে পারি না, তাই যেতে দাও ওকে। ঠিক আছে, দিনে 5 বার ফোন দিতে হবে। আচ্ছা আম্মু, মন খারাপ করিও না তো। তারপর পারমিশন দিয়ে দেয়। যাক, অবশেষে এই শহরটা ছাড়তে পারবো। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আমার ঘুম ভাঙে আম্মুর ডাকে। এই অন্তর, ওঠ, সকাল হয়েছে। আম্মু, আর একটু ঘুমাই না। তোর না আজ ভার্সিটি থেকে ট্রান্সফার সার্টিফিকেট আনার কথা? আনবো তো। তারপর কোথায় থেকে সোয়াইব হাজির। আন্টি আপনি যান, আমি উঠাইতেছি। ঠিক আছে, ওকে ওঠাও, আমি নাস্তা রেডি করতেছি। এই বলে আম্মু চলে গেল। আর আমি উঠ তাড়াতাড়ি। কি শত্রুতা আমি করছি তোদের সাথে? একটু ঘুমাতে দে। শালা আমার মুখে 1 গ্লাস পানি ঢেলে দিল। সাথে সাথে আমি লাফাই উঠছি। উঠে সোজা ওয়াশরুমে গেলাম। সোয়াইব তো মহা খুশি, কারণ সে নেহার সাথে পড়বে। কারণ নেহাও চট্টগ্রামে পড়ে, কিন্তু তার পরিবার এখানে থাকে। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। তারপর ব্রেকফাস্ট করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু সোয়াইবের বাইক ছিল, তাই গাড়ির জন্য দাঁড়াতে হয় নাই। সোজা ভার্সিটিতে ঢুকি। আমি নেমে যাই বাইক থেকে, আর সোয়াইব বাইক পার করতে গেছে। তারপর আমি আর সোয়াইব মিলে প্রিন্সিপাল স্যারের রুমে যাই। গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে টিসি নিয়ে বের হই। টিসি নেওয়ার সময় প্রিন্সিপাল স্যার বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে। আমি বলি ভালো একটা পার্ট টাইম চাকরি পেয়েছি, তাই চলে যাচ্ছি। বের হয়ে দেখি রিয়া একটা ছেলের সাথে চিপকে বসে আড্ডা দিচ্ছে, তাই তাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগি। তারপর সোয়াইব আর আমি বাইক নিয়ে বাসায় চলে আসি। এসে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যাওয়ার জন্য। আম্মু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু কিছু করার নাই। এই শহরে থাকলে রিয়ার স্মৃতিগুলো মনে পড়বে, তাই আমি আর সোয়াইব আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বাস স্টেশনে চলে আসি। আমরা দুজনে চট্টগ্রামে আমার ফুপির বাড়িতে যাব এবং সেখানে থাকব। ফুপির একটা ছেলে আছে, নাম আরিফ। আমি ছোট থাকতে আরিফ ভাইয়া আমাদের বাসায় আসছিল। আমরা দুজন বাসে উঠে পড়ি। শহরটা ছাড়তে মন চাচ্ছে না, কিন্তু আবার থাকলেও শান্তি পাবো না। বাস চলছে আপন গতিতে, আর আমার চোখ দিয়ে বয়ে চলেছে রিয়ার কথা। খুব মনে পড়ছে, তার সাথে কাটানো মুহূর্ত মনে পড়ছে। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যেতে রাত 11টা বেজে যায়। তারপর পপির বাসায় যাই। গিয়ে কলিং বেল চাপ দিলাম। পপির বাসার আগেও আসছিলাম, তাই চিনতে ভুল হয় নাই। বেলে আওয়াজ শুনে পপি দরজা খুলে দেয় আর আমাকে বলতে শুরু করে, কিরে, এত দেরি কেন? আমি অন্তরের ফুপি, ছোট আম্মু। সরি ছোট আম্মু, আসলে জ্যাম ছিল, তাই দেরি হয়েছে। অন্তর আসছিস? আসসালামু আলাইকুম। ছোট আব্বু কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তারপর বাড়িতে ঢুকলাম। ঢুকে সোহাইবের সাথে পরিচয় করে দিই। তারপর ছোট আম্মু বলল,
তোরা দুজন যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ছোট আম্মু। তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে বসি। তারপর ছোট আম্মু সোয়েবকে বলল, সোয়াইব, শোনো বাবা, অন্তর যেমন আমাকে ছোট আম্মু বলে ডাকে, ঠিক তেমনি তুমিও আমাকে ছোট আম্মু ডেকো, কেমন? আর আমাকে ছোট আব্বু। জি আচ্ছা। তারপর খাবার খেয়ে আমাদের রুমে গিয়ে শুয়ে পড়ি। আর তখনই একটা কথা মনে পড়ল, আর আমি সোয়েবকে বললাম, সোয়েব, কি বল? আমার মোবাইলটা নে, আর রিয়ার যত ছবি আছে সব ডিলিট কর। আচ্ছা, কিন্তু মনমরা হইস না, এটা তোকে মানায় না। তারপর সোয়েব আমার মোবাইল থেকে রিয়ার সকল ছবি ডিলিট করে এরপরে আমি মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে যাই। সকালে সোয়েবের ডাকে ঘুম ভাঙে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যাই। তারপর সবাইকে গুড মর্নিং উইশ করে টেবিলে বসি। অন্তর শোন, আজকে ভার্সিটিতে যাবে আর ভর্তি হয়ে চলে আসবে। তারপর আরিফ তোদের শহর ঘুরাবে। আচ্ছা। তারপর সবাই নাস্তা শেষ করে আরিফ ভাই আমাকে বলে, অন্তর, তুই তো দেখে হ্যান্ডসাম হয়ে গেলি। ভাই সাবধানে, এখানে ছেলেদের চেয়ে মেয়েরা ভীষণ ডেঞ্জারাস। মেয়েরা প্রপোজ করলে যদি তুই অ্যাকসেপ্ট না করিস তাহলে তোরে মেরে দেবে। ভাইয়া ভয় লাগাও কেন? আরিফ ভাইয়া আর সোয়েব হাসতেছে, এখানে আমার ফাটতেছে। তারপর আরিফ ভাইয়া আমাদের ভার্সিটি নিয়ে যায় আর ভাইয়া আমাদের ভর্তি করায় দেয়। তারপর আমরা ভাইয়ার সাথে চলে আসি। তারপর দুপুরে খাবার খেয়ে ভাইয়ার সাথে শহর ঘুরি। তারপর বাসায় এসে নাস্তা করে পড়তে বসি। আর সোয়েবের ফোন আসে। হে নেহা, বলো। কুত্তা, ভার্সিটি আইসিস, দেখা করিস নাই কেন? আরে পাশে অন্তরের ফুফাতো ভাই ছিল, তাই প্লিজ জান, রাগ করিও না। তারপর তারা তাদের কথা ব্যস্ত আর আমি আম্মুকে ফোন দিই। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই কেমন আছিস? আম্মু এই তো ভালো। তারপর আম্মুর সাথে কথা শেষ করে পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। কারণ আজ বেশি ঘোরাঘুরি হয়েছে, তাই শরীর খুবই ক্লান্ত ছিল। সকালে সোয়েবের ডাকে ঘুম ভাঙে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে নিচে গিয়ে সবাইকে গুড মর্নিং উইশ করি। তারপর টেবিলে বসে ব্রেকফাস্ট করে নিই। তারপর আরিফ ভাইয়াকে বলি, আরিফ ভাইয়া তোমার বাইকটা দিবা? এমনভাবে বলছিস কেন? নিতে চাইলে নিবি। থ্যাংক ইউ ভাইয়া। তারপর আরিফ ভাইয়া বাইক নিয়ে ভার্সিটি যাই, তবে বাইক আমি চালাই। মিয়া আমিও বাইক চালাতে পারি। তারপর বাইক পার্ক করে ক্যাম্পাসে যাই। যেহেতু ক্লাস শুরু হতে 1 ঘন্টা বাকি, তাই আমি আর সোয়েব মিলে ক্যাম্পাসে ঘুরতেছি। হঠাৎ নেহার দেখা। নেহা তো সোয়েবকে দেখে জড়াই ধরেছে। আমি তাদের খোঁচা দিই। বাহ, কি সিনেমায়েরই! ওই শয়তান, আমি আমার জানকে জড়ায় ধরছি, তোর সমস্যা কোথায়? আরে খেপতেছোস কেন? আমি তো মিয়া মজা করতেছি। তারপর নেহা তার কিছু ফ্রেন্ডদের সাথে পরিচয় করায় দেয়। তারপর আরও 2 জন আসে আমাদের সাথে বন্ধুত্ব করতে। দুজনের মধ্যে একজনের নাম আরিফ, আরেকজনের নাম জয়। তাদের সাথে বন্ধুত্ব করি। তাদেরও গার্লফ্রেন্ড আছে। জয়ের গার্লফ্রেন্ডের নাম নিধি আর আবিরের গার্লফ্রেন্ডের নাম নীলিমা। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই ক্লাসে যাই। নেহাও আমাদের সাথে পড়ে। ক্লাসে গিয়ে সবাই সিটে বসি। আমি আর সোয়েব তো ব্যাক বেঞ্চ দখল করেছি। তারপরে লেকচার আসে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? গুড মর্নিং স্যার, আমরা সবাই ভালো আছি। তোমাদের সাথে আরো 2 জন জয়েন করেছে। তোমাদের মধ্যে অন্তর আর সোহাবকে। স্যার আমি অন্তর। আর স্যার আমি সোয়াইব। দেখো তো, দুইটারে ভদ্র মনে হচ্ছে। আমি আর সোয়েব দুইজনের দিকে তাকায় হাসতেছি। আমি মনে মনে বলতেছি, স্যার বুঝবেন আমরা কিরকম ভদ্র। তারপর সবার সাথে পরিচয় করাই দিয়ে ক্লাস নেয়। ক্লাস শেষ করে সকল বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিছি। এভাবে 15 দিন কেটে গেল। এই 15 দিনে সবার সাথে স্যার ম্যাডামরা আমাদের দুভাবে দেখে। প্রথম ভালো স্টুডেন্ট, দ্বিতীয়ত শয়তানের সর্দার। কারণ ভার্সিটি আমরাই মাথায় রাখি, আর যত অঘটন ঘটে সবাই আমরাই ঘটাই। 15 দিন পর আমার আর রিয়ার কথা তেমন মনে পড়ে না। তার কারণ হচ্ছে বন্ধুরা। আমি, সোয়েব, জয় আর আবির ক্যাম্পাসে ফ্রি ফায়ার খেলতেছি। এমন সময় একটি মেয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমার খেয়াল করছি, কিন্তু
চেহারা দেখি নাই। আমি গেমে মনোযোগ দিয়ে গেম খেলছিলাম আর বললাম, এই ম্যাডাম, কি চাই? তোকে চাই। তোকে নামে তো কাউরে চিনি না। মোবাইলের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। মাথা উঠাও, বুঝতে পারবা। মেয়েটার সাথে কথা বলতে বলতে গেমে আমার কে যেন মেরে দিল। মেজাজটাই 440 হয়ে গেল। মাথাটা উঠিয়ে যখন ধমকাতে যাব তখনই মাথা উঠিয়ে আমি অবাক। কারণ যে আমার সামনে, তাকে আমি এখানে মোটেও আশা করিনি। কারণ আমার সামনে আর কেউই না, রিয়া। রিয়াকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রিয়াকে দেখার পর কি করব বুঝতে পারছিলাম না। আর এদিকে সোয়াইব বলল, সালা তোর জন্য মাইনাস খাইলাম, তোরে তো আমি। সোয়াইব ও রিয়াকে দেখে অবাক। আমি তো আম্মুকে বলছি কেউ আমাকে খুঁজতে আসলে তাকে আমার ঠিকানা না দিতে, তাহলে এইখানে কেন? তারপর আমি ওইখান থেকে উঠে চলে আসতে যাব, ঠিক তখনই রিয়া আমার হাত ধরে ফেলে। আমার তো মাথা গরম হয়ে গিয়েছে। কোন অধিকারে সে আমার হাত ধরে? আমি হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিই আর জয়, আবির আর সোয়াইবকে চলে আসতে বলি। জয় আর আবির হাঁ হয়ে আছে। সোয়াইবের মাথাও খারাপ হয়ে গেছে রিয়াকে দেখে। আমরা চারজন সেখান থেকে চলে আসি। আমার মাথায় কিছুতেই ঢুকছে না রিয়া কি করে এখানে আসলো, বা ও কি করে জানলো আমি এখানে। আর সে তো এখানে আসার কথাও না। মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নেহাকেও সব সত্য বলছি, তাহলে ও এখানে কেন? চিন্তা করতেছি, এমন সময় সোয়াইব বলল, মেয়েটা এখানে কেন? আর আমরা তো কোথায় আছি সেটা এই মেয়ে জানলো কি করে? আমারও একই প্রশ্ন। এর জন্য শহর ছাড়ছি, যাতে সে নিজের মতো করে থাকতে পারে। কিন্তু ও এখানে কেন? দাঁড়া, আম্মুকে ফোন করি। তারপর আম্মুকে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আমি ভালো আছি রে। আম্মু, কেউ কি আমার খোঁজ করতে বাসায় আসছে? কই না তো। সত্যি বলতেছো তো আম্মু? হ্যাঁ। আচ্ছা আম্মু, আমি রাখি, পরে কথা হবে বলে ফোন রেখে দেই। যদি আম্মু ঠিকানা না দেয় তাহলে কে বলল আমি কোথায় থাকি? উফ, মাথাটা যাইব গো। ক্যাম্পাসে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দিতেছি আর বলতেছি, এই মেয়ের এইখানে আসার উদ্দেশ্যটা কি? যাই হোক, ওকে অ্যাভয়েড করতে হবে। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে সোয়াইবকে খুঁজতেছি। শালা গেলটা কই? একটা ফোন দিই। এরপর সোয়াইবে ফোন দিলাম। আমি তোরে খুঁজতেছি, তুই কই? আমরা সবাই ক্যান্টিনে আছি। ওয়েট কর, আসছি। তারপর ক্যান্টিনে গেলাম। আবির আমারে দেখে বলতেছে, কিরে, তোর এই অবস্থা কেন? পানি দিয়ে তোর পুরো শরীর ভিজালি। আবির, আমার মেজাজ এখন গরম আছে, আর গরম করিস না। আচ্ছা বাদ দে, আগে বল ওই সুন্দরী আপিটা কে রে? এতই যখন সুন্দরী লাগে তাহলে বিয়ে করে নে। থাক, আমার নীলিমা আছে। ওইটা যতই সুন্দরী হোক না কেন, আমার নীলিমারে ছাড়া কাউরে ভালোবাসবো না। সোয়াইব শালারে থামতে বল, মেজাজ প্রচুর খারাপ। কখন কি করে ফেলি নিজেও জানি না। মামা, মেয়ে কিন্তু জোস। সোয়াইব, আমি গেলাম, আমারে খুঁজবি না, আমারে একা থাকতে দে। এই বলে চলে আসলাম। তারপর একটা পার্কে গিয়ে বসে আছি আর চিন্তা করতেছি, এই মেয়েটা কি আমাকে শান্তিতে থাকতে দিবে না? এর চেহারা দেখতে পারবো না আমি। অনেক কষ্ট করে তারে ভুলতেছিলাম, তারপর কেন আবার আসলো? রিয়ার চেহারা দেখে আবার তার প্রতি মায়া জন্মাতে থাকে। সন্ধ্যা পর্যন্ত পার্কে ছিলাম, তারপর বাড়ি যাই। বাসায় ঢুকতেই আমাকে ছোট আম্মু আর ছোট আব্বু এক গাদা প্রশ্ন করতে শুরু করলো। কোথায় ছিলাম, আসতে তো দেরি হইল কেন, আরও অনেক প্রশ্ন। সব প্রশ্ন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কোনো কথা না বলে রুমে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসি। তারপর নিচে গেলাম, নিচে গিয়ে নাস্তা করতে বসলাম। নাস্তা করে রুমে গিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে আম্মুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সোয়াইব থাকার সত্ত্বেও তার সাথে একটা বারও কথা বলি নাই। সোয়াইবও ভালো করে জানে আমার মনের অবস্থা। এইভাবে এক সপ্তাহ ধরে মেয়েটা আমার পিছে লেগে আছে, কথা বলার চেষ্টা করে, কিন্তু আমি তাকে অ্যাভয়েড করেই যাচ্ছি। আজ আমরা বন্ধুরা ভার্সিটিতে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মুর ফোন। আমি ফোন রিসিভ করে, হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। এই তো আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালোই। শোন বাবা, অনেক দিন ধরে তোরে দেখি না, এক কাজ কর, কিছুদিনের জন্য বাড়ি আয় না বাবা।
আম্মু, আমিও তোমাদের মিস করতেছি, তাই আমি সেটাই চিন্তা করতেছি। তাহলে আজই চলে আয়, তোর ছোট আম্মু, ছোট আব্বু আর আরিফকে নিয়ে, সাথে সোয়েব আর নেহাকেও নিয়ে আসিস। ওকে, আজই রওনা দিব বলে ফোন কেটে দিই। তারপর আমি সোয়াইব আর নেহাকে নিয়ে ফুপির বাসায় যাই। তবে আজ একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো আজ রিয়াকে দেখি নাই। আপনাদের একটা কথা বলে রাখি, ওপর দিয়ে রিয়াকে অ্যাভয়েড করি, কিন্তু ভিতর দিয়ে আজও তাকে ভালোবাসি, এবং কারণ সে আমার প্রথম ভালোবাসা। শুধু অভিমানটার জন্যই ওর সাথে এমন করি। তারপর বাসায় গিয়ে ছোট আম্মুকে বলি, ছোট আম্মু, আম্মু বলেছে তোমাদের নিয়ে বাড়ি যাইতে। জানি, আপু আমাকে ফোন দিয়েছে। ছোট আম্মু আম্মুর বড় বোন, তাই ছোট আম্মু আম্মুকে আপু ডাকে। তাহলে তো ভালোই, যাও রেডি হও। হচ্ছি। তারপর সোয়াইব নেহাকে নিয়ে নেহাদের হোস্টেলে যায়। ছোট আম্মু রুমের দিকে যাওয়ার সময় আমার দিকে একটা মুচকি হাসি দেয়, কিন্তু বুঝতে পারলাম না তার হাসির কারণ। তারপর আরিফ ভাইয়া আসে। হাইস মানে মাইক্রো গাড়ি থেকে একটু বড় ধরনের গাড়ি। ভালোই হয়েছে, ভাইয়া রেডি হয়ে নাও। আরিফ ভাইয়া রেডি হতে চলে যায়। তারপর সোয়াইব আর নেহা আসে। একটা কথা বলতেই ভুলে গেছি, আসলে সোয়াইব আর নেহার রিলেশন তাদের বাড়িতে অনেক আগেই মেনে নিয়েছে, আর তাদের বিয়ের কথাও চলতেছে। তারপর আমি সোয়াইবের রুমে গিয়ে আমার ব্যাগ নিয়ে আসি। তারপর কিছু খেয়ে বেরিয়ে পড়ি। রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কতদিন পর আম্মু আব্বুর সাথে দেখা হবে। আম্মুর হাতের রান্না আর আব্বুর সাথে ফাজলামি খুব মিস করতেছি। রাতে বাড়ি পৌঁছে গেছি। আম্মু তো বাহিরের দাঁড়ায় ছিল। আমাকে দেখে আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিছে। কি আর করবে, একমাত্র ছেলে। আমি আম্মুকে জড়িয়ে ধরে আছি। তারপর আম্মু আমাদের ঘরে নিয়ে যায়, কিন্তু সোয়াইব আর নেহা তাদের বাড়ি চলে যায়। তারপর আমি বাড়িতে ঢুকে আমার রুমে চলে যাই। রুমে গিয়ে আমি তো অবাক, কারণ রুম যেভাবে রেখে গেছি ঠিক সেভাবেই আছে, তবে আরও সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে চলে গেলাম। তোর জন্য তোর সকল পছন্দের খাবার রান্না করেছি। আমি তো খাবার দেখে অবাক। তারপর শুরু করে দিলাম রাক্ষসীর মতো করে খাওয়া। আরিফ ভাইয়া বলে উঠল, একা সব খাবি নাকি? আমার জন্য কিছু রাখ ভাই। গতকালকে রাখবো। তারপর খাবার খেয়ে দিলাম সেই একটা ঘুম। সকালবেলা ঘুম ভাঙলো, কিন্তু কারো ডাকে না, চেঁচামেচির আওয়াজে আমার মনে ভয়ে ঢুকে গেল। কারো কিছু হয় নাই তো? তাই রুম থেকে বের হতে যাব, তখনই দেখি রুমের দরজার বাইরে থেকে লক করা। আমার তো মনে ভয় ঢুকে গেছে। মনে শুধু উল্টাপাল্টা কথা আসতেছে, কারো কিছু হয় নাই তো, বা কোনো ডাকাত আসে নাই তো, মানে যত সব আজগুবি কথা। তখন আমি সোয়াইবকে ফোন দেই। দোস্ত, তুই কই? প্লিজ তাড়াতাড়ি বাসায় আয়। বাসার মধ্যে চিল্লাচিল্লির আওয়াজ, আর কেউ আমারে রুমে লক করে দিছে। দাঁড়ান, দেখতেছি বলে ফোন কেটে দেই। আর কিছুক্ষণ পরেই সোয়াইব আর নেহা আসে। আমি তাদের দিকে তাকিয়ে অবাক, কারণ তাদের দেখে মনে হইতেছে আজ তাদের বিয়ে। সোয়াইব, নেহা, তোরা পাঞ্জাবি আর শাড়ি পরে আসছস কেন? আর নিজে কি হইতেছে? দোস্ত, আজ আমার আর নেহার বিয়ে। কি? কংগ্রাচুলেশন দোস্ত, যাক ভালোই হলো। এত ভ্যাটকাস না, আমাদের একা বিয়ে না, বুঝছোস? মানে তোরও বিয়ে। সোয়াইবের এই কথাটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমারও বিয়ে মানে? ফাজলামি করতেছস তাই না? না রে, আজকে 2 জোড়া বিয়ে হবে, আমাদের আর তোরও। নাস্তা টেবিলে রেখে গেলাম, খেয়ে নিস আর পাঞ্জাবিটা পরে নিস। বলে চলে গেল দুজন। আর এইদিকে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমারও বিয়ে, কিন্তু কার সাথে? মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাই সিদ্ধান্ত নিলাম পালামো। তাই নাস্তা করে কাঁধ ব্যাগ গুছিয়ে রাখলাম। বিয়েটা না করার কারণ একটাই, সেটা হলো আজও রিয়াকে ভালোবাসি, তাই অন্য কারো হওয়ার চিন্তাও করতে পারতেছি না। তাই পালানোর প্ল্যান করেছি। দেখলাম দরজা লাগাইনি, এই সুযোগে তার আগে সোয়াইবরে একটা মেসেজ দিয়ে রাখি। মেসেজটা হলো, দোস্ত, আমি এই বিয়ে করতে পারবো না। তার মানে এই না যে তুইও বিয়ে করবি না। দোস্ত, সুযোগ জীবনে একবারই আসে, এই ফাঁকে নেহাকে নিজের করে নিস। আমার জন্য চিন্তা করিস না, আমি গেলাম। এই মেসেজটা দিয়ে ফোন খাটের উপরে রেখে দরজার দিকে তাকালাম, কেউ আছে কিনা।
দেখলাম কেউ নাই, তাই তাড়াহুড়া করে ব্যাগটা নিয়ে আস্তে করে বের হয়ে গেলাম ঘরের থেকে। তারপর রাস্তায় গিয়ে এমন একটা দৌড় দিলাম, এক দৌড়ে মেইন রোডে। তারপর দোকানে গিয়ে এক বোতল পানি নিলাম আর পানি খেলাম, আর শান্তির নিঃশ্বাস ফেলেছি। তারপর দুপুরে কিছু খেয়ে নিলাম। বিল দিতে যাব তখন দেখি পকেটে মোবাইল নাই, মানি ব্যাগ ঠিক হয়ে আছে, তাই বিলটা দিয়ে চলে যাই মেইন রুটের দিকে। তাড়াহুড়ায় মোবাইল আনতে ভুলে গেছি। এখন তো আর বাসায় যাওয়া যাবে না, তাই হাঁটা দিলাম। রাস্তা পার হচ্ছি, এমন সময় পাশ থেকে একটা গাড়ি থেকে আমাকে ধাক্কা মারে। রাস্তায় সিটকে পড়ি। তারপর আস্তে আস্তে চোখ ঝাপসা হয়ে বন্ধ হয়ে যায়। তারপর যখন চোখ খুলি তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। যখন উঠতে যাব তখন একজন লোক বলল, এই এই কি করছো তুমি? বেড থেকে উঠিও না। কে আপনি, আর আমি এখানে কেন? বাবা, তুমি আমার ছেলে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছো, আর 7 দিন ধরে তোমার জ্ঞান ছিল না, মাত্র জ্ঞান ফিরেছে তোমার। কি 7 দিন? হ্যাঁ বাবা। তারপর আর কিছু বললাম না, কিন্তু লোকটির দিকে তাকালাম। তার চোখে পানি। আমি বুঝলাম না কেন হঠাৎ লোকটি বলে উঠল, বাবা তুমি কোথায় দেখো? আমি? আমার কিছু মনে পড়ছে না কেন? শান্ত হো বাবা, চেষ্টা করে দেখো, মনে পড়বে। আমার শুধু এতটুকু মনে আছে, আমার নাম অন্তর। আমার আর কিছু মনে পড়তেছে না। আচ্ছা বাবা, তুমি রেস্ট নাও। তারপর ডাক্তার আসে লোকটিকে বলল, ডাক্তার ও কিছু মনে করতে পারছে না কেন? ওর মাথায় বেশি আঘাত লাগার কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে যায়। তাহলে কি তার স্মৃতিশক্তি ফিরে আসবে না? আসবে, কিন্তু একটু সময় লাগবে। তারপর লোকটি ডাক্তারের সাথে অন্যদিকে গিয়ে আরও কথা বলে যা আমি শুনতে পারি নাই। হঠাৎই মাথা ব্যথা শুরু হয়ে গেল। তারপর কখন ঘুমিয়ে পড়েছি নিজেরও মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা ছেলে আমার কেবিনে বসে আছে। এখন তোমার কেমন লাগছে? ভালো, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। কে আপনি? যে ছেলেটার গাড়ির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হয় সে ছেলেটির বড় ভাই আমি। আমার নাম আশফি, তুমি আমাকে আশফি ভাই ডাকতে পারো। আচ্ছা ঠিক আছে। তারপর খেয়াল করলাম আশফি ভাইয়া আমার দিকে কেমনভাবে যেন তাকায় আছে। তারপর আমি আশফি ভাইয়াকে বলি, ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ বলো। কাল রাতে কেবিনে একজন লোক ছিল, তিনি কে ছিলেন? উনি আমার আব্বু ছিল। ওহ। তারপর আমি চুপচাপ শুয়ে আছি। এমন সময় ডাক্তার এসে বলে, আপনি চাইলেও ওকে বাড়ি নিয়ে যেতে পারেন, তবে তার খেয়াল রাখতে হবে। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা খেয়াল রাখবো। তারপর আশফি ভাইয়া আমাকে বলে, অতর আমার সাথে চলো। আপনি আমার নাম কিভাবে জানলেন, আর কোথায় যাব? তোমার নাম আব্বু আম্মু বলেছে, আর তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবা। আচ্ছা ভাইয়া। তারপর তাদের বাড়ি গেলাম। বাড়িতে যাওয়ার পর দেখলাম একজন মহিলা আর একজন মেয়ে আমার দিকে অবাক চোখে তাকায় আছে। আশফি ভাইয়া আমাকে একটা রুমে নিয়ে যায় আর বলে, অন্তত তুমি রেস্ট করো, আমি তোমার জন্য রাস্তা পাঠাচ্ছি। আচ্ছা ভাইয়া। তারপর ভাইয়া চলে যায়। এইদিকে আমার মাথায় হাজারো প্রশ্ন আসতেছে। কে আমি? কি আমার পরিচয়? আমার কি কেউ নেই? এসব চিন্তা করতে করতে কেউ একজন আমার জন্য নাস্তা নিয়ে আসে। সে আর কেউই না, নিচে দেখা মহিলাটি। মহিলাটি বলল, বাবা এই নাও, নাস্তা করে নাও। জি ধন্যবাদ। বাবা কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের বলিও, ঠিক আছে? জি। যদি কিছু মনে না করো আমি তোমাকে খাইয়ে দিই। আচ্ছা নিন। সুন্দর করেই বলছে, তাই মানা করি নাই। তারপর মহিলাটি নিজ হাতে আমাকে নাস্তা এবং ঔষধ খাইয়ে দেয়। তারপর বলে, বাবা তুমি রেস্ট নাও কেমন, আমি যাই। আচ্ছা। মহিলাটি যখন আমাকে খাইয়ে দেয় তখন তার চোখে পানি দেখি, কিন্তু বুঝতে পারলাম না কেন। তারপর আমি খাটে শুয়ে আছি। এমন সময় দেখি একটা পিচ্চি মেয়ে আমার রুমে আসে আর দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আমি তাকে দেখে আমার কাছে আসতে বলি, সাথে সাথে সে দৌড়ে চলে আসে আর তাকে আমি খাটে বসিয়ে দিই। মেয়েটা দেখতে মাশাআল্লাহ ঠিক পরীর মতো। কিউটি পাই, তোমার নাম কি? আমার নাম পরি। বাহ, চেহারার সাথে নামটারও মিল আছে। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম আশরাফুল রহমান আসফি। তাহলে আশফি ভাইয়া তোমার আব্বু হয়? হ্যাঁ। তারপর একটা মেয়ে পরীকে ডাক দেয়, পরি মামুনি কোথায় তুমি? আম্মু
আমি এখানে। তারপর পরীর আম্মু আসে। পরীর আম্মু আর কেউ না নিয়ে আমার দিকে অবাক চোখে তাকায় মেয়েটি। তারপর মেয়েটি আমাকে বলল, তোমার শরীর এখন কেমন আছে? আর সরি, আমার মেয়েটি তোমাকে ডিস্টার্ব করেছে। আরে ও আমাকে ডিস্টার্ব করে নাই, ও দরজার সামনে দাঁড়িয়েছিল। তারপর আমি ওকে আমার কাছে ডাক দিয়ে আর দুজনে গল্প করি। তারপর উনিও আমার সাথে কিছুক্ষণ গল্প করে। তারপর বলে, অন্তর, তুমি আমাকে ভাবি বলে ডেকো কেমন? আচ্ছা ভাবি। তারপর কেউ একজন আমার রুমে আসে আর বলে ওঠে, তাহলে তুমি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছো, আর কোনো গাড়ি পাইলা না? ভাবি ঠিক আমার মুখ বরাবর বসে, তাই আমি আর সে একে অপরকে দেখতে পারি নাই। ভাবি যখন সরল তখন আমি দরজার দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে যায়, কারণ এ আর কেউই নয়, মনে হয় আমি নিজেই দরজায় দাঁড়িয়ে আছি। আমি যাকে দেখছি সে হুবহুব আমার মতো দেখতে। সেও আমাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। তারপর সে আমার কাছে এসে বলতে শুরু করে, ভাই, আপনি দেখতে হুবহু আমার মতো। এটা কিভাবে সম্ভব? আচ্ছা ভাই, আপনি কি প্লাস্টিক সার্জারি করছিলেন নাকি? না, আমার মনে হয় ভাই আপনি ভুল করছেন। তারপর আমি আয়নার সামনে যাই আর নিজেকে আর ছেলেটাকে দেখি। ছেলেটার সব কিছু আমার মতোই, শুধু জামা কাপড় ছাড়া। এটা নিয়ে চিন্তা করতে করতে প্রচুর চাপ সৃষ্টি হয়ে এবং আমার প্রচুর মাথা ব্যথা অনুভব হয় এবং হঠাৎই আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি খাটে শুয়ে আছি। সবাই এখানে আর সবাই আমার দিকে অবাক চোখে তাকাচ্ছে। তারপর একটু উঠে বসি আর হঠাৎ করে মহিলাটি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে। আমি মহিলাটিকে বললাম, আপনি কান্না করতেছেন কেন আর আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? কিন্তু মহিলাটি কান্না করেই যাচ্ছে। তারপর আশফি ভাইয়া বলে ওঠে, তোকে ধরবে না তো কাকে ধরবে? মানে? কারণ তুই যে তারই সন্তান আর আমাদের হৃদয়েরই যমজ ভাই। হ্যাঁ, তুই আমারই যমজ ভাই। আমার মাথায় কিছুই ঢুকছে না। হ্যাঁ রে অন্তর, তুই আমার ভাই আর হৃদয়ের যমজ ভাই। কিভাবে? তাহলে শোন, আজ থেকে 17 বছর আগের কথা। 17 বছর আগে, তখন তোর আর হৃদয়ের বয়স 5 বছর। সকালবেলা আম্মু আম্মু আজকে না আমাকে আর রিয়াদকে পার্কে নিয়ে যাওয়ার কথা। নিব তো বাবা, এত সকাল সকাল সেখানে গিয়ে কি করবি? বিকেলে নিয়ে যাব। না, এখন যাব। আব্বু আম্মুকে বলো না আমাদের পার্কে নিয়ে যেতে। অন্তর বিকালে নিয়ে যাবে, সকালে পার্কে বন্ধ থাকে। আর তখনই আশফি ভাইয়ার আগমন আর এসে বলতে শুরু করে, অন্তর, আমার মানিব্যাগটা কই? আমি জানি না, রিয়াদকে জিজ্ঞেস কর। আর পিছন থেকে রিয়াদ বলে উঠল, ভাইয়া অন্তরের পকেট চেক করো তো। তারপর আশফি ভাইয়া আমার দিকে আগাচ্ছে। আমি দিলাম এক দৌড়। তারপর আশফি ভাই পিছন থেকে বলে ওঠে, অন্তর ভাই, আমার মানিব্যাগটা দে প্লিজ। দিব না। দে না ভাই, তোকে চকলেট দেবো। আগে চকলেট নিয়ে আসো। তারপর আশফি ভাইয়ার রুমে গিয়ে 2টা চকলেট নিয়ে আসে আর আমাকে একটা দেয়। এই নাও তোমার মানি ব্যাগ। তুই এত চোর হলি কিভাবে? আমাকে চোর বলো? আর তুমি যে আম্মুর ব্যাগ থেকে টাকা নাও সেটা কিছু না? সাথে সাথে আশফি ভাইয়া শকড আর আমাকে বলে, এত রাগ করিস কেন? আমি তো মজা করছিলাম। প্লিজ অন্তর, আম্মুকে বলিস না, নাহলে আমার দক্তা বানাই ফেলবে। আচ্ছা বলবো না, একটা শর্ত আছে। আমাকে আর রিয়াদকে প্রতিদিন চকলেট দিতে হবে। ঠিক আছে ভাই, কিন্তু ভুলেও এই কথা উল্লেখ করিস না, না হলে আম্মু আমারে খাই ফেলবে। আমি আর রিয়াদ যমজ ভাই, তবে ভাই কম বন্ধুই বেশি, তাই তার জন্য চিন্তা করি। আচ্ছা, তখনই পেছন থেকে হৃদয় বলল, শুধু ওরে আদর করলে হবে? আমাকে তো তুই ভালোই বাসে না। আশফি ভাইয়া সাথে সাথে রিয়াদকে চকলেট দেয় আর কোলে তুলে নেয়। তখন আমি বলি, রিয়াদ, এখন থেকে প্রতিদিন আশফি ভাইয়া আমাদের চকলেট দিবে। সত্যি? হ্যাঁ। তোরা দুইটা আমার জ্বালাই মারবি নাকি? আমার মতো নিরীহ মানুষটারে এই দুই বিচ্ছু খালি জ্বালায়। সাথে সাথে আমি ভাইয়াকে বলি, ভাইয়া, আম্মুকে ডাক দেবো? তুই চাতস কেন? একটু মজা করলাম আর কি। তারপর ভাইয়া আমাদের সাথে দুষ্টুমি করে। আমরা আমাদের রুমে চলে যাই। দুপুরে খাওয়ার সময়, আম্মু, আজকে কিন্তু আমাকে আর রিয়াদকে পার্কে নিয়ে যেতে হবেই। আগের মতো কোনো বাহানা করবা না। নিব রে বাবা। তারপর খাবার খেয়ে রুমে যাই। বিকেলে আমরা পার্কে যাই। অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমি আম্মুকে বলি, আম্মু, আমার পায়ে ব্যথা করতেছে, তুমি রিয়াদকে নিয়ে ঘুরে আসো। না, তুই কোলে আয়। না আম্মু,
আমি এখানে বসি। ঠিক আছে, কোথাও যাবি না কিন্তু। বর্তমানে এরপর আজ যখন শুনি হৃদয় গাড়িতে কেউ অ্যাক্সিডেন্ট করেছে, তারপর আমি সেখানে গিয়ে দেখি তোকে। প্রথমে মনে করেছি হৃদয়, পরে হৃদয়কে দেখে আমি হৃদয়কে গাড়ি করে বাসায় পাঠিয়ে দিই আর তোকে হসপিটালে নিয়ে আসি আর আব্বুকে ফোন দিই। আব্বু আসে আর আমি আব্বুকে সব বলি, কিন্তু আব্বু প্রথমে বিশ্বাস করেনি, পরে তোকে দেখে আব্বু বিশ্বাস করেছে। তারপর তোর ট্রিটমেন্ট করে তোর ডিএনএ টেস্টও করার, আর আজ কিছুক্ষণ আগে তোর রিপোর্ট আসে। আব্বুর সাথে সাথে আম্মুকেও ডেকে বলে, আর এদিকে রোজি এসে বলতেই তুই নাই, হৃদয়কে দেখে অজ্ঞান হয়ে গেছিস। তারপর তোর কাছে আসি। এখনও যদি বিশ্বাস না করিস তাহলে রিপোর্ট দেখ। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি যদি তাদের ছেলে হয়েও থাকি, কিন্তু এতদিন আমি কার কাছে ছিলাম, বা কে আমাকে এত বছর ধরে লালন পালন করছে? আমার মনে এখনো অনেক প্রশ্ন আসছে, কিন্তু তারা তো প্রমাণ দিয়েই দিছে যে আমি তাদের ছেলে। আর তাছাড়াও ধনী পরিবার হয়েও আমার মতো মানুষ যার বর্তমানে কোনো স্মৃতিশক্তি নাই, তাকে তারা ছেলে দাবি করছে। আর আমারও মন কেমন যেন করছে মহিলাটির জন্য। হঠাৎই মহিলাটি বলে ওঠে, বাবা, একবার আমাকে আম্মু বলে ডাক না। কেন জানি তার চোখের পানিও আমি সহ্য করতে পারতেছি না, তাই তাকে আম্মু বলে ডাকলাম। সাথে সাথে উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিচ্ছে। তবে এবারের কান্না দুঃখের নয়, খুশির কান্না। তারপর তাদের সাথে আমার সম্পর্ক আস্তে আস্তে তৈরি হতে থাকে। 3 মাস পর। রিয়াদ, আমরা কই যাইতেছি? আরে চিল করো তো, এত ভয়ের কি আছে? আমরা রুহির সাথে দেখা করতে যাচ্ছি। আরে গাড়ি থামা। কেন? আমারে আর তোরে একত্রে দেখলে সে নির্ঘাত অজ্ঞান হইব। ভাই 2টা মাস ধরে তোরে বলতেছি তার সাথে দেখা করতে, কিন্তু তুই দেখা করিস নাই। তাই বলে আমারে মিথ্যা বলে বাসা থেকে বের করবি? মিথ্যা কই বললাম, আমরা তো ঘুরবই, সাথে রুহিও থাকবে। আমি জানি না, যদি রুহির কিছু হয় সব দোষ তোর। বিয়ের আগেই বিধবা হওয়ার প্ল্যান করছিস, তাই না? ভাই বিধবা মেয়েরা হয়, ছেলেরা না। তারপর হৃদয় আমাকে রুহির সাথে দেখা করাতে একটা পার্কে নিয়ে যায়। তবে আমি হুডি প্লাস মাস্ক পরে আছি। সেখানে গিয়ে হৃদয় আমাকে রুহির কাছে নিয়ে যায় আর পরিচয় করাতে শুরু করে। রুহি, এটা আমার ভাই অন্তর, আর অন্তর এই হচ্ছে আমার রুহি। আমি কি বলছি সে আমার? ফাউল মার্কা কথা বলিস কেন তুই? সেটা তো ঠিক আছে, কিন্তু ভাইয়া আপনি মাস্ক পরে আছেন কেন? মাস্ক খুলে যে আপনার হুশ উড়ে যাবে, তাই মনে মনে বললাম। রিয়াদ আমার মাস্কটা টান মেরে খুলে দেয়, আর সাথে সাথে রুহি দেখে অবাক হয়ে গেল। এটা একদম অসম্ভব। তারপর কিছুক্ষণ আমাদের দুজনকে দেখে ধপাস, আরে অজ্ঞান হয়ে গেল আর কি। আমি জানতাম এরকম কিছু হবে, তাই আগেই পানির বোতল গাড়ি থেকে নিয়ে আসি। তারপর আমি রুহির উপরে পানি ছিটকাই, আর সাথে সাথে তার জ্ঞান আসে। আর চিৎকার করতে যাবে, তখনই হৃদয় রুহির মুখে হাত চেপে ধরে। তারপর হৃদয় বলে, আরে চিৎকার দিও না, লোকে খারাপ ভাববে। তোমরা টুইন? ইয়াস। হৃদয়, তুমি আমাকে এতদিন বলো নাই কেন? সারপ্রাইজ দিব বলে। আচ্ছা, আমরা কি এখানেই থাকবো নাকি পার্কটা ঘুরেও দেখব? ও হ্যাঁ ভাইয়া, চলো। তারপর আমরা পার্কটা ঘুরে দেখি এবং এক জায়গায় বসি। আমরা 3 জন কথা বলতেছি, এমন সময় 5 জন ছেলে আগে আর একজন বলতে শুরু করে, এখানে প্রেম করতে হলে ট্যাক্স দেওয়া লাগবে, আর ট্যাক্স হিসেবে মামুনিকে চাই। মামুনিকে নিতে হলে যে তার জিএফকেই নিতে হবে বাবা জীবন। ভাই, ছেলেটার গায়ে চর্বি হয়েছে, আমরা একটু কমাই দিই, কি বলেন? তারপর হৃদয়কে মারতে গিয়ে সে মার খায়, আর বাকিগুলো আমায় ধরে রাখে। তারপর পিছন থেকে হৃদয়কে ধরে ফেলে, আর হৃদয় বলতে থাকে, ভাই কাপুরুষের মতো দাঁড়িয়ে না থেকে এগুলোর সায়স্তা কর। কে যেন হিরো হতে চাইছিল। প্লিজ ভাই। আচ্ছা শোন, যখন কেউ পিছন থেকে যদি ধরে, তখন নিজের মাথা দিয়ে পিছনে এক বাড়ি দিতে হয়, সাথে সাথে হৃদয় বাড়ি দেয়। আর যে হৃদয়কে ধরেছে তার নাক দিয়ে রক্ত পড়তেছে। তারপর আমি বলি, হৃদয় রুহিকে নিয়ে গাড়িতে গিয়ে বস, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। হৃদয় রুহিকে ছাড়িয়ে গাড়িতে গিয়ে বসে। 5 মিনিট পর আমি গাড়িতে গিয়ে বসি, আর সাথে সাথে হৃদয় জিজ্ঞাসা করে, কিরে তুই ওদের কি করেছিস? বেশি কিছু না, প্রথমে আমার হাত ধরা 2 পাবলিকের হাত
উল্টা মোচড় দিলাম। তারপর সামনে থেকে একজন আইলো, তার পেটে একটা ঘুষি দিলাম। পিছন থেকে একজন আসে, তারে আমি ল্যাং মেরে ফেলে দিয়ে তার গায়ের উপরে কোনো সহ পড়লাম। আর লিডার লোকাই ফাইট দেখতেছিল, তাই তারে প্রথমে 2টা থাপ্পড় দিলাম, আর সবশেষে তার পেছনে একটা কিক দিয়ে আসলাম। পিছনে বলতে বুঝছেন তো? হৃদয় তো হা হয়ে গেল। মুখ বন্ধ কর, মশা ঢুকে যাইব। তারপর আমি তাদের সহ একটা রেস্টুরেন্টে যাই। আগেই বলে দিই, এই 3 মাসে হৃদয় আমাকে ড্রাইভিং শেখাই দিচ্ছে। তারপর আমি বললাম, তোরা 2জন ভিতরে যা, আমি গাড়ি পার্ক করছি। ওকে বলেই গাড়ি থেকে বের হয়ে যায়, আর আমি গাড়ি পার করে রেস্টুরেন্টের ভেতরে গেলাম। তারপর আমরা কিছু খেয়ে নিই এবং রুহি বলে ওঠে, সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ি যাই, না হলে বাসার সবাই চিন্তা করবে। ওকে, সাবধানে যেও। তারপর রুহি চলে যায়, আর হৃদয় বলে, অন্তর চল, এক জায়গায় যাব। কই যাবি তুই? আরে চল না, সেই মজা করব। তারপর হৃদয় আমাকে এক জায়গায় নিয়ে যায়। আমার বুঝতে বাকি রইল না এটা নাইট ক্লাব। ভালো কোনো জায়গা পেলি না? আরে চল না, একটু এনজয় করি। সে আমাকে টানতে টানতে ক্লাবে নিয়ে যায়। সে তো ভিতরে ঢুকে, আর তার অবস্থা দেখে আমার হুঁশ উড়ে যায়। সে এমনভাবে ড্রিঙ্ক করতেছে, মনে হয় সে পানি খাইতেছে, কিন্তু মাতাল হচ্ছে না, মনে হয় অভ্যাস আছে। আর আমি অরেঞ্জ জুস খাচ্ছি। এমন সময় পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত দিয়ে বলে, হেই চলো ডান্স করি। আমার তো মেজাজ খারাপ হতে গেল। একে তো আমি তারে চিনি না, তার উপর সে আমারে এমনভাবে ধরে আছে আর কথা বলতেছে, মনে হয় আমি তার বয়ফ্রেন্ড। কেন যেন মেয়েটার স্পর্শ ভালো লাগতেছে না, তাই দিলাম একটা লাগাই। আর বলতে লাগলাম, আপনার সাহস তো কম না, আপনি আমার সাথে এমন করতেছেন, আমি কি আপনার বয়ফ্রেন্ড লাগে নাকি? তুই আমাকে মেরেছিস, তোকে তো আমি ছাড়বো না বলে চলে যায়। পরে হৃদয় আসে, আমি তাকে বলি, আমি বাড়ি গেলাম, কোনো প্রয়োজন হলে কল দিস, বলে বাইরে চলে গেলাম। রাত 8টা, আমি বাইরে হাঁটতেছি, হঠাৎ কেউ যেন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, এতদিন কই ছিলা তুমি? তুমি জানো আমি তোমাকে কতদিন খুঁজছি। কথা শুনে মনে হচ্ছে কোনো মেয়ে। আমি আমাকে ছাড়িয়ে পিছন ফিরে বললাম, কে আপনি, আর কেন আপনি খুঁজবেন? অন্তর, আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো। আমি তো আপনাকে চিনি না, অভিমান কিভাবে করব? প্লিজ অন্তর, আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে আজব, ক্ষমা চাচ্ছেন কেন? আর কে আপনি? মেয়েটা কান্না করতে করতে বলতেছে, কি আমাকে চিনতে পারছো না? আমি রিয়া। আরে আমি তো রিয়া নামে কাউকে চিনি না। তুমি আমাকে চেনো না? আমি জানি তুমি আমার সাথে রাগ করে এমন করছো। আর আমি এই ফাঁকে দিলাম দৌড়। আপনারা হয়তো ভাবছেন আমার সব স্মৃতি ফিরে আসছে তাই দৌড় দিচ্ছি, আসলে তা নয়। আসলে আমার শুধু একটা কথা মনে পড়েছে, সেটা হলো হৃদয় একদিন আমাকে বলেছে রাতের বেলা নাকি জিন পরি চলাফেরা করে। তারা যদি মানুষ পায় তাহলে প্রথমে সেই মানুষকে ভুলিয়ে ভালিয়ে নিজের প্রতি আকর্ষণ করবে, তারপর তার ঘাড় মটকাবে। আমি দৌড়াচ্ছি আর আল্লাহ আল্লাহ করতেছি, আর এইদিকে রিয়া আমাকে না দেখে পাগলের মতো খুঁজতে থাকে। পরে সে খেয়াল করে আমি রোডে দৌড়াচ্ছি, সেও আমার পিছে পিছে দৌড়ানো শুরু করে। আমার তো পরাণ যায় যায় অবস্থা। দৌড় দিয়ে বাড়িতে ঢুকে যাই, আর এক দৌড়ে আম্মুর রুমে গিয়ে আম্মুর কোলে শুয়ে পড়ি। ওইদিকে রিয়া বাড়িতে ঢুকতে যাবে, তখন দারোয়ান চাচা রিয়াকে আটকায় আর বলে, এই মেয়ে কোথায় যাও? প্লিজ আমাকে ভেতরে যেতে দিন। না, এখন যেতে পারবে না, কাল সকালে এসো। রিয়া আর কি করবে, সে চোখ মুছতে মুছতে চলে যায়। আর এইদিকে আমার তো ভয়ে হালুয়া টাইট। কিরে, এইভাবে হঠাৎ করে আমাকে ধরে শুয়ে পড়লি? আরে তোমার ছেলে বেঁচে ফিরেছে যে, সেই শুকর করো। মানে কি বলছিস এসব? রাস্তায় একটা মেয়ের দেখা, তারপর সব খুলে বললাম। আম্মু বলে, তুই কাজটা ঠিক করিস নাই, হইতে পারে সে কোনো বিপদে পড়েছে, না হলে মেয়েটা সত্যি কথা বলছে। আরে আম্মু, দেখে তো অনেক সুন্দরী, আমার তো দেখে জিন পরি মনে হয়েছে। তারপর আরও কিছু কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলে তো সেই লেভেলের ভয় পাইলাম, কারণ গতকাল রাতের মেয়েটা
আল্লাহ গো, দিনের বেলাও কি জিন পরি বের হয় নাকি? কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটার চোখে পানি। আমি উঠে বসতেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে শুরু করে, আজ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আরে আপনি কেন দায়ী হতে যাবেন? আর আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আসলে ওপরে বলতেছি জড়িয়ে ধরে আছেন কেন, কিন্তু ভেতরে কেন জানি খুব ভালো লাগতেছে। তোমাকে জড়িয়ে ধরার অধিকার আছে বলেই তো জড়িয়ে ধরেছি। আরে আজব তো, আমি আপনাকে চিনি না তো, আমাকে কেন জড়িয়ে ধরে আছেন? প্লিজ ছাড়ুন তো। না, আর কোনোদিনও ছাড়বো না। আরে প্রেশার সহ্য করতে পারছি না, প্লিজ, না হলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারছেন কেন ছাড়তে বলছি? প্লিজ হাসবেন না। তারপর আমাকে ছেড়ে দেয় আর সাথে সাথে আমি ওয়াশরুমে দৌড়। তারপর এসে দেখি মেয়েটা এখনো কান্না করতেছে। তাই আমি আস্তে করে বের হতে যাব, তখনই হৃদয় আমার রুমে আসে আর বলে, নিচে কারা যেন তোকে দেখতে আসছে, অবাক হইয়েন না, আমার বিয়ের জন্য দেখতে আসে নাই। রিয়া হৃদয়কে দেখে অবাক হয়ে গেল, একবার আমাকে দেখতেছে আর একবার হৃদয়কে দেখতেছে, আর সাথে সাথে সে ভূত বলে চিৎকার দিয়ে বেহুশ। আমাদের এটা দেখার অভ্যাস হয়ে গেছে, তাই আর কিছু বললাম না। তাই আমি তার কাছে গিয়ে তার মুখে পানি চিটাচ্ছি। পরে হুশ আসার সাথে সাথেই আমাকে কিছু বলতে যাবে, তখন রোজি ভাবি আসে আর বলে, অন্তর, আম্মু তোমাকে ডাকতেছে, নিচে যেতে বলেছে। আচ্ছা। তারপর আমরা নিচে চলে যাই আর হৃদয় নিজের রুমে চলে যায়। এইদিকে কি চমকে গেলে নাকি? আসলে চমকাবারই কথা। ওরা কি? হ্যাঁ, ওরা যমজ। তারা কিছুক্ষণ কথা বলে আর এইদিকে আমি নিচে গিয়ে দেখি একজন মহিলা আর একজন পুরুষ বসে আছে আর আম্মু আব্বুর সাথে কথা বলতেছে, সাথে একটা ছেলেও ছিল। আম্মু আমাকে ডাকছো? আমার কথা শুনে মহিলাটি আমার কাছে এসে আমাকে জড়িয়ে হাউ মাউ করে কান্না করতে শুরু করে দেয়। আপনি কান্না করছেন কেন? বাবা, এ কি হাল হলো তোর? আরে আপনি কে? তারপর আমি আম্মুকে বলি, আম্মু উনি কে আর আমাকে ধরে কান্না করছে কেন? 17 বছর ধরে উনি তোকে লালন পালন করেছে বাবা, বলতে গেলে তোর আরেক আম্মু। মানে 17 বছর আমি ওনার কাছে ছিলাম? হ্যাঁ রে বাবা, আমাকে চিনতে পারছিস না তুই? তাহলে আপনি আমার অতীত সম্পর্কে জানবেন। প্লিজ আমাকে আমার অতীতে অনেক কিছু জানতে হবে আপনার থেকে। আমি মহিলাটিকে অনেক প্রশ্ন করি আর অনেক কিছু জানতে পারি। ওনার মতে উনি আমাকে পার্কের নিকটে একটা গাছের নিচে বসা আর কান্না করা অবস্থায় পায়। তারপর তিনি আমাকে তাদের বাসায় নিয়ে যায়। যেহেতু আমি ছোট থাকতে শুধু আমার নামটা বলতে পারতাম, তাই ওনাকে আর কিছু বলতে পারি না। তার সন্তান না হওয়ায় তিনি আমাকে তার সন্তানের মতো লালন পালন করে বড় করে। এইরকম অনেক কথা জানতে পারলাম। তারপর আমি ডাইনিং রুমে বসে ফেসবুক চালাচ্ছি আর হঠাৎ একটা প্রোফাইল দেখে আমি চমকে উঠলাম, কারণ প্রোফাইলটাই আমার ছবি। আমি প্রোফাইলটা ঘুরে দেখতেছি, আমি আরও অবাক হয়ে যাই, কারণ যে ছেলেটা আমাদের বাসায় আসছে তার সাথে আমার অনেক ছবি। আমি সাথে সাথে ছেলেটার কাছে যাই আর বলি, ভাইয়া আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। মুখে ভাইয়া ডাক শুনে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে আমাকে বলে, হারামি, তুই আমারে ভাইয়া ডাকতেছিস, আমাকে চিনতে পারছিস না? আমি তোর বেস্ট সোয়াইব। আপনি আমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ রে, তোর কত খুঁজছি কিন্তু 3 মাস ধরে তোকে পাই নাই। কাল হঠাৎ রিয়া আমাকে ফোন দেয় আর বলে তোকে নাকি সে পাইছে। রিয়াটাকে? ও হ্যাঁ, কাল রাতে যে মেয়েটা আমাকে রাস্তায় জড়িয়ে ধরে কান্না করে দিছিল। হ্যাঁ, সে রিয়া তোর। তখন আম্মু ডাক দেয় আর বলে খেতে যেতে। তারপর আমরা খেতে গেলাম। খাবার খেয়ে রুমে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠলাম। হঠাৎ করে মাথাটা অনেক ভার মনে হয় আর প্রচুর ব্যথা অনুভব হয়। তাই কিছুক্ষণ পরে আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে নিজেকে বেডরুমে আবিষ্কার করলাম, তখন দেখলাম রুমের ডাক্তার সহ সবাই আছে। তখন খেয়াল করলাম আমার সব মনে পড়ে গেছে। যাক, ভালোই হলো। কিন্তু খেয়াল করলাম 2 আম্মুর চোখেই পানি। আমাকে তারা জিজ্ঞেস করতেছে আমার কেমন লাগতেছে। তা তো কবেই, কারণ দুজনেই আমাকে অনেক ভালোবাসে। এই তো ভালো,
তারপর ডাক্তার বলে, ওকে এখন একটু রেস্ট করতে দিন, মাথায় বেশি চাপ হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। তারপর সবাই চলে যায়। আমি চিন্তা করতেছি সোয়েবের সাথে কথা বলতে হবে, তাই চিন্তা করলাম বিকেলে ওকে নিয়ে বের হব, আর কাউকে বুঝতে দিব না যে আমার স্মৃতিশক্তি ফিরে আসছে। হঠাৎ খেয়াল করলাম কেউ আমাকে দরজার আড়ালে দেখতেছে। আমার বুঝতে বাকি রইল না এটা রিয়া। তারপর পরি আমার রুমে আসে। চাচু, এখন কেমন আছো তুমি? এই মামনি, ভালো। মামনি, আমার একটা কাজ করবা? বলো চাচু। আজকে বাসায় দুজন আঙ্কেল আন্টি আসছে, যে তার সাথে একটা ছেলেও আসছে না, তাকে বলো আমি ডাকতেছি। আচ্ছা চাচু। বলে চলে গেল। তারপর পরি সোয়াইবকে নিয়ে আসে। তারপর আমি সোয়াইবকে বসতে বলি। তারপর পরীকে রুম থেকে যেতে বলি, আর সে চলে যায়। তারপর, ভাই আপনার সাথে আমার কথা আছে। অন্তর, আর যাই কর, আপনি বলে ডাকিস না প্লিজ। আচ্ছা, বিকেলে আমার এক জায়গায় যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট কর। তারপর সোয়াইব চলে যায় রুম থেকে, কারণ সেও ভালো করে জানে আমার রেস্টের প্রয়োজন। বিকেলবেলা আমি রুম থেকে বের হয়ে দেখি সোয়াইব রিয়ার সাথে কথা বলতেছে। আমি বুঝতে পারলাম না কেন এই মেয়েটার সাথে সোয়াইব কথা বলতেছে। তারপর আমি সোয়াইবকে ডাক দিলাম, ভাই আপনার সাথে কথা আছে, বাহিরে আসেন। আসতেছি। তারপর আমি বাহিরে গাড়ির ভিতরে সোয়াইবের জন্য অপেক্ষা করতেছি। তারপর সোয়াইব আসে আর বলে, কই যাবি? কাজ আছে বলে গাড়ি নিয়ে বের হলাম, আর দেখলাম রিয়া আমাকে দেখতেছে। তারপর একটা নির্জন জায়গা যাই। পরে আমি বলি, সোয়াইব কেমন আছিস? সোয়াইব তো অবাক হয়ে গেল আর বলল, তোর কি স্মৃতিশক্তি ফিরে আসছে? হ্যাঁ। আর তোর রিয়ার সাথে এত কথা কিসের? সোয়াইব আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিছে আর বলতেছে, ভাই তুই জানোস না তুই বিয়ের থেকে পালানোর পর কি হয়েছে? মানে? আমার আর নেহার বিয়ের পাশাপাশি তোর আর রিয়ারও বিয়ে ছিল। তুই যখন পালাইছস তখন রিয়া মনে করেছে তুই জানতে পারছস যে তার সাথে বিয়ে হবে, তাই পালাইছস। পরে সে সুইসাইড করতে চাইছিল। পরে আমি আর নেহা তাকে বাধা দিই। ভাই বিশ্বাস কর, রিয়া তোকে অনেক ভালোবাসে। কি বলছিস তুই? হ্যাঁ রে। এবং তোর কি তানিয়ার কথা মনে আছে? এই শয়তানের কথা বলিস না প্লিজ। আমি আরে কোনো দিন দেখতে পারি না, একদম ফালতু একটা মেয়ে। সেই রিয়াকে উল্টাপাল্টা বুঝিয়ে তোর সাথে ব্রেকআপ করাই দিছে। কি বলতেছিস তুই? হ্যাঁ রে। এই মেয়েরে পাইলে হইব এবারও আমাদের মাঝে এই আসছে। তোর কিছু করতে হবে না, রিয়া তারে উদুম কেলাইছে। আপনারা হয়তো ভাবছেন তানিয়াটাকে, যদি তার সম্পর্কে বলতে চান তাহলে আমাদের ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগবে। ফ্ল্যাশব্যাক, আমি আর রিয়া তখন অনার্স সেকেন্ড ইয়ারে। তখন তানিয়ার আগমন। সে বড় লোকের মেয়ে। তানিয়া আমার জন্য পাগল ছিল, আমাকে অনেকবার প্রপোজও করে, কিন্তু আমি মানা করে দিই। তারপর সে বলে, ওই ফকিন্নির জন্য তুমি আমাকে রিজেক্ট করছো? আরে ওইটার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে না? আমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর ওর জন্য তুমি আমাকে রিজেক্ট করছো? আমি দিলাম একটা লাগিয়ে আর বলতে থাকলাম, তোর মধ্যে আছে অহংকার আর রিয়ার মধ্যে আছে ভালোবাসা। তুই তোর টাকা দিয়ে সবাইকে কিনতে পারলেও আমার আর রিয়ার ভালোবাসা কিনতে পারবি না। তুমি আমাকে চর মারলে, এর জন্য তোমাকে পস্তাতে হবে। আমি দেখে নিব কতদিন তোমার আর রিয়ার ভালোবাসা টিকে। তারপর সে চলে যায়। পরে রিয়ার সাথে ফ্রেন্ডশিপ করে, তারপর আস্তে আস্তে তার ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। পর আমার আর রিয়ার ভালোবাসায় জং ধরায়। বর্তমান জানিস দোস্ত, যেদিন তুই আমি এলাকা থেকে চলে যাই, তারপর তানিয়া রিয়া সত্যিটা বলে রিয়ার নিজের প্রতি ঘৃণা জন্মাতে থাকে। কারণ সে কয়েকদিনের একটা ফ্রেন্ডের জন্য নিজের 2 বছরের রিলেশন ভাঙে। তারপরে তানিয়াকে সেই লেভেলের কেলায়। তারপর আমাকে ফোন দেয়। প্রথমে ফোন ধরি নাই, পর ধরছি, আর আমাকে সব বলছে। তারপর আমি, রিয়া আর নেহা মিলে একটা প্ল্যান করি। তাকে আমি আমাদের ঠিকানাটা দেই। বিশ্বাস কর দোস্ত, তুই যতবার তার অ্যাভয়েড করছি, মেয়েটা ততবার নেহার কাছে গিয়ে কান্না করেছে। এবং কি রিয়া হোস্টেলে সারা রাত কান্না করত। তারপর একদিন আমরা তোর আম্মুকে বলি, মানে যে আমাকে বড় করেছে ওনাকে।
তারপরের দিন তোকে বাড়িতে আসতে বলে। তারপরের কাহিনী তো তুই জানিস। সোয়াইবের মুখে কথাগুলো শুনে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তারপর সোয়াইবকে ধরে কান্না করে দিই আর বলতে লাগলাম, আমি কত বড় পাষাণ। আমি আমার ভালোবাসাকে অবহেলা করেছি। মেয়েটার কোনো দোষই নাই। সে তো ওই ধোঁকাবাজ মেয়েটার পাল্লায় পড়েছে, আর আমি আমার ভালোবাসাকে ভরসা করলাম না। দোস্ত, রিয়া কি আমাকে ক্ষমা করবে? আমি তাকে শুধু অবহেলাই করে গেলাম। মেয়ে আমাকে কতবারই সত্যটা বলতে চাইছে, আর আমি তাকে অ্যাভয়েড করছি। দোস্ত, ও কি আমায় ক্ষমা করবে? আমি এখনই ওর কাছে যাব আর ক্ষমা চাবো। যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত তার পায়ে পড়ে থাকবো। তারপর আমি আর সোয়াইব বাসায় যেতে নেব, ঠিক তখনই কেউ আমাদের ওপর স্প্রে করে আমাকে আর সোয়াইবকে অজ্ঞান করে ফেলে। যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমার হাত বাঁধা ছিল, মুখ বাঁধা ছিল ছোট কালো ব্যাগ দিয়ে, যার কারণে কিছু দেখতে পারছিলাম না। মাথা নাড়াচ্ছি, তখন কেউ একজন বলে ওঠে, তাহলে তোর হুঁশ আসছে? কথা শুনে মনে হচ্ছে কোনো মেয়ে। কে আপনি, আর আমাকে এখানে বেঁধে রেখেছেন কেন? মনে করে দেখ কে হতে পারি। ওয়েট, তানিয়া নয় তো? তানিয়াটা কে? আপনি তানিয়া না? তাহলে আপনি কে? তারপর আমার মুখ থেকে কালো ব্যাগটা তুলে নেয়। আপনাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। কে আপনি বলুন তো? নাইট ক্লাবের কথা মনে আছে? ওই দিন তুই আমাকে থাপ্পড় দিয়েছিলি। ও হ্যাঁ, এখন কি আবার থাপ্পড় খাওয়ার জন্য আসছেন নাকি? আগে নিজেকে দেখ, তারপর কথা বলিস। আমি খেয়াল করলাম আমার গাল ব্যথা করতেছে। সে আমাকে মারছে মনে হয়। তারপর সে কাকে যেন ফোন দিচ্ছে আর বলতে লাগলো, দোস্ত, যে ছেলেটা আমাকে নাইট ক্লাবে মেরেছে সেটাকে ধরে রেখেছে, তাড়াতাড়ি আয় গোডাউনে। তারপর আমাকে বলতে লাগলো, সবে তো আমি মেরেছি, এখন আমাদের লিডার এসে তোকে সাইজ করবে। তারপর তাদের লিডার আসে আর বলে, ছেলেটা কই? ওই যে। লিডার আমাকে আর আমি লিডারকে দেখে অবাক, কারণ লিডার আর কেউই না, রিয়া। রিয়া আমার অবস্থা দেখে আমার কাছে আসে। সে কান্না শুরু করে দিচ্ছে। আমার ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। রিয়ার তো মাথা গরম হয়ে গেছে। আমি জানি এরপর কি হবে। মেয়েটা বলতে শুরু করে, রিয়া, ওকে ধরে কাঁদছিস কেন? ওকে ধরে কাঁদবো না তো কারে ধরে কাঁদবো? ওই তো অন্তর। কি? তোকে আমি ছাড়বো না। তুই ওরা যতটা আঘাত করছস তার 10 গুণ আঘাত তোকে সহ্য করতে হবে। দোস্ত, আমি জানতাম না এটা অন্তর। ক্ষমা করে দে প্লিজ রে, আমাকে ছেড়ে দে। ক্ষমা যদি চাইতেই হয় ওর কাছে চা। বুঝতে পারতেছেন না তো হচ্ছেটা কি? তাহলে আসল কথাটা বলি। আমাদের এলাকায় রিয়া হচ্ছে গন্ডি মেয়ে, যাকে সকলেই ভয় পায়। জুনিয়র হোক বা সিনিয়র হোক, সবাই তাকে দেখলে চোখ নিচে নামায় ফেলে। বলতে গেলে লেডি ডন। তার পাওয়ার আসে তার ভাই সাজ্জাদের থেকে, কারণ সাজ্জাদ হচ্ছে নামকরা গুন্ডা। রিয়া মেয়েটাকে মারতে যাবে, ঠিক তখনই সাজ্জাদ আসে আর রিয়াকে থামাই ফেলে আর বলে, রিয়া, করছিস কি তুই? শান্ত হ বোন। ভাইয়া, ও আমার অন্তরে আঘাত করেছে, আমি ওকে ছাড়বো না। ছেড়ে দে, তার ভুল হয়ে গেছে। আচ্ছা, অন্তর কোথায়? ওই দেখ ভাইয়া, ওকে চেয়ারে বেঁধে রাখছে। তারপর সাজ্জাদ আমার কাছে যায়। আমার মাথা নামানো ছিল, তাই সে দেখতে পারে নাই। তারপর আমার কাছে আসে আর আমার বাধা খুলে দেয়। আমি আমার মাথা ওঠানোর সাথে সাথে সাজ্জাদের চিৎকার, ভাই ভাই, আপনার কি হলো? ভাই ভাই, আমি সাজ্জাদ। এই তোরা পানি নিয়ে আয়। ভাই, আপনি ঠিক আছেন তো? ভাই ভাই, কথা বলেন না কেন? সাজ্জাদ, আমি ঠিক আছি। আর এদিকে রিয়া আর মেয়েটা অবাক। আর রিয়া বলে, ভাইয়া, তুমি ওকে ভাই বলতেছো কেন? কারণ সেই আমাদের ভাই, আমাদের লিডার অন্তর ভাই। রিয়া তো ফুল শক। কি মানে কি বলতেছো তুমি? আমাদের আসল পাওয়ারই তো উনি। আমরা ওনার আন্ডারে কাজ করি। ভাই, আমার বোনটা মাফ করে দেন, সে না জেনে এসব করেছে। আমি জানি রে সাজ্জাদ, ভয় পাওয়ার কারণ নেই। বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে? তাহলে আরও একটা কথা বলি। আমি হচ্ছে ওদের গ্যাংয়ের লিডার। আমাদের কাজ হলো বিপদ আপদে মানুষদের পাশে দাঁড়ানো।
তাদের সাহায্য সহযোগিতা করা। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কারণ বর্তমানে আমাদের এলাকায় গুন্ডা মাস্তান বেড়ে গেছে। তাদের শায়েস্তা করাই আমাদের উদ্দেশ্য। আর রিয়া তার ভাইয়ের পাওয়ার দেখিয়ে আমাকে পেটাইছে। এটাও আমি জানতাম যে রিয়া সাজ্জাদের বোন, কিন্তু বলি নাই। বাহির দিয়ে সাজ্জাদ গ্যাংস্টার নির্দেশনা দিলেও ফুল কন্ট্রোল আমি করি, কিন্তু কেউ আমাকে চেনে না, কারণ আমি কোনো দিনও তাদের সাথে বাইরে হাঁটি নাই। আমি গোপন থেকেই সব কন্ট্রোল করতাম, কিন্তু গ্যাংয়ের সকল সদস্য আমাকে চেনে। তারপর তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর এইদিকে রিয়া সোয়াইবকে নিয়ে আসে। তারপর রিয়া আমার কাছে এসে বসে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি অজান্তেই এসব করছি। আমি সাথে সাথে রিয়াকে জড়িয়ে ধরি আর বলতে থাকি, প্লিজ রিয়া, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে অনেকবার সত্যটা বলতে চাইছো, আমি তোমাকে সব সময় অ্যাভয়েড করেছি। প্লিজ রিয়া, আমাকে ক্ষমা করে দাও। তোমার সব মনে পড়ছে? হ্যাঁ রিয়া, আজ যখন দুপুরে জ্ঞান আসে তখন আমার স্মৃতিশক্তি ফিরে আসে। আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করো। আচ্ছা বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। চলো আজ থেকে সব কিছু নতুন করে শুরু করি। অতীতকে ভুলে যাওয়াটাই ভালো হবে। হ্যাঁ ঠিক বলছো তুমি। 7 দিন পর আজ আমার আর রিয়ার বিয়ে হয়ে গেল। বিয়েতে সবাই আছে, আসাদ স্যার, ছোট আম্মু, ছোট আব্বু, আরিফ ভাইয়া, সোয়াইব, নেহা। ও বলাই হলো না, নেহা আর সোয়াইবের বিয়ে সেদিনই হয়ে গেছে, বলতে গেলে সবাই জানে। আমি অবশেষে 3টা আম্মু আব্বু পাইলাম। ওই হিংসা করবেন না, হৃদয়কে বলছি সেও বিয়েটা করতে, কিন্তু না, শয়তানটা বিয়েটা করে নাই। আমরা ছাদে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, তখন আম্মু আসে, মানে আমাকে যে লালন পালন করে উনি, তাকে আমি এখনো মেজো আম্মু ডাকি। আসে আর বলে, এই অন্তর, রুমে যা। কতক্ষণ ধরে মেয়েটা তোর জন্য অপেক্ষা করতেছে? ওরে বল একটু ছাদে আসতে, ওর জন্য সারপ্রাইজ আছে। মেজো আম্মু চলে যায় আর রিয়া আসে। এসে তো সে শক, কারণ সে দেখে আমি আর হৃদয় সেম পাঞ্জাবি পরে দাঁড়ায় আছি। তোমাদের মধ্যে অন্তর কোনটা? 2 বছর রিলেশন, দেখি অন্তরকে খুঁজে বের করো তো। ওকে ওয়েট, তোমরা দুজনে সুন্দর করে দাঁড়াও তো। তারপর সে কি চেক করে আর সাথে সাথে আমার হাত ধরে বলে, তুমি কি মনে করছো আমি চিনতে পারবো না? তোমাকে চেনার একটা চিহ্ন, সেটা হলো অন্তরের ডান গালের নিচে তিল। এবার চুপচাপ আমাকে কোলে তুলে রুমে নিয়ে যাও। এই চান্স তুলে নে অন্তর। তুলতে পারবি তো নাকি হেল্প লাগবে? লাগবে না, এক্সপিরিয়েন্স আছে। কি? যা বাবা, মুখ ফসকে সত্যটা বের হয়ে গেল। রিয়াকে কোলে তুলে নিয়ে রুমের দিকে দিলাম দৌড়। সমাপ্ত।